হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে পলিটি কাম হিস্ট্রি থার্ড ক্লাস। তোমাদেরকে প্রথম দিনকেই বলেছিলাম যে হিস্ট্রি, বিশেষ করে মডার্ন হিস্ট্রিটা খুব কমন করে পড়বো, যাতে পলিটির সঙ্গে সঙ্গে প্যারালালি হিস্ট্রিটা চলতে থাকে, যাতে একই সময় একই এফোর্টে ম্যাক্সিমাম কোশ্চেন করা যেতে পারে কনসেপচুয়ালি ভাবে। এবং সেই জন্যই আমরা পলিটির পয়েন্ট অফ ভিউ থেকে কনস্টিটিউশনের মেকিংটা দেখছিলাম, তার হিস্ট্রিটা দেখছিলাম, সঙ্গে সঙ্গে মডার্ন হিস্ট্রিটাও দেখছিলাম। তাতে বুঝতে পেরেছো যে কীভাবে প্যারালালি ঘটনাগুলো ঘটছে। এবং সেই দেখার সঙ্গে সঙ্গে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে আমাদের দেশে কনস্টিটিউশন তৈরির পিছনে যে সূত্র কথা ছিল, সেই সূত্র কথা হচ্ছে আজ থেকে নয়, সেই ব্রিটিশ আমল থেকে। তো সেই ব্রিটিশ আমল বা ব্রিটিশ রুল, সেটাকে আমরা প্রথমত দুভাগে ভাগ করতে পেরেছিলাম। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর একটা হচ্ছে খোদ ব্রিটিশ সরকারের অধীনে তার শাসন, যাকে বলা হয় ক্রাউন রুল। ক্রাউন রুল আমরা দেখেছিলাম আগের দিন ক্লাসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে তৈরি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করার সুযোগে ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করলো। কিন্তু তখনও পুরোপুরি দেশটা কিন্তু, বিশেষ করে আমাদের এই ভারতবর্ষ দেশটা কিন্তু পুরোপুরি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, ব্রিটিশ সরকারের আন্ডারে নয়। তার চেষ্টা চরিত্র করছিল ব্রিটিশ পার্লামেন্ট, কিন্তু পুরোপুরি ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে ছিল না। মেনলি সেটা অবজার্ভ করতে হতো, মনিটরিং করতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাড়াবাড়ি, যে অত্যাচার, সেটা যখন চরম আকার ধারণ করলো, তখন আমরা জানি যে ঠিক এর পরবর্তীকালে, দ্যাট মিনস 1857-এ ভারতবর্ষে একটা বিশাল বড় বিপ্লব হলো, যেটা তোমরা জানো প্রত্যেকেই, সেটা হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে খ্যাত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল আমরা মোটামুটি দেখেছিলাম, তার সময়কাল ছিল 1773 থেকে 1853। এই সময়কাল অবধি একটা রেগুলেটিং অ্যাক্ট চলেছিল, তার নিয়মাবলী অনুযায়ী দেশটা চালিত হয়েছিল। কিন্তু গল্পটা পুরো পাল্টে গেল 1857-এ মহাবিদ্রোহের সময়। সেখানে কে ছিলেন? সেই সময় ভারতবর্ষের যে গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। তাহলে কোশ্চেন আসে, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল লর্ড ক্যানিং। এটা তো গেল। এবং যখন যুদ্ধে জিতলো শেষ পর্যন্ত অনেক টানাপোড়েন পরে, তখন কিন্তু ব্রিটিশ সরকার পুরোপুরি বুঝতে পারলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অকথিত অনেক অত্যাচার ছিল, যেগুলো কোনো মানে ছিল না। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন তারা নিজেরা বড়লোক হয়েছে, কোম্পানিটা সেরকমভাবে পপুলার বা সেরকমভাবে মানিটারি দিক থেকে উন্নতি করতে পারেনি। কোম্পানির লোকরা সেই ভারতবর্ষের লোকদের উপর অত্যাচার করে তারা নিজেরা বড়লোক হয়ে গেছে। এবং সাম্রাজ্যবাদ যদি টিকিয়ে রাখতে হয়, যদি সারা বিশ্বে যদি রাজত্ব চালাতে হয় ব্রিটিশ সরকারকে, তাহলে এই ধরনের লোকজন, স্বার্থান্বেষী লোকদের কাছ থেকে ক্ষমতা পুরো স্ন্যাচ আপ করে নিতে হবে। এবং ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ সরকার তার নিজের হাতে ক্ষমতা হস্তান্তরিত করলো। এবং আমরা দেখতে পারি যে 1857 সালের পর যখন মহাবিদ্রোহ হলো, যখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের যখন লোকজন হেরে গেল যুদ্ধে, বা ভারতবর্ষের পক্ষের লোকজন যখন হেরে গেল, তখন ব্রিটিশ সরকার পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত করলো। সেই হস্তান্তরটা মানে কোন আইন দ্বারা হয়েছিল? ব্রিটিশ সরকার যা করে সমস্ত কিছু আইন দ্বারা করে, ঠিক আছে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে যে হস্তান্তরটা হয়েছিল সেটা হচ্ছে 1858 সালের 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে গেল ক্রাউন রুলের হাতে বা ব্রিটিশ সরকারের হাতে। এবার আজকের যে টপিক ক্রাউন রুল, সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে ক্রাউন রুল মানে মুকুট। তো মুকুট কি? ব্রিটিশের বা ব্রিটেন সরকারের মাথাটা কে? ওখানকার রাজা বা রানী। তো সেইখানে সময় ওখানকার রাজা বা রানী কে ছিলেন? কুইন ভিক্টোরিয়া। এবং আমরা জানি কুইন ভিক্টোরিয়াকে সিপাহী বিদ্রোহের পর ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল। একটা প্রোক্লেমেশন এসেছিল। সেই প্রোক্লেমেশন বা সম্রাজ্ঞের যে ঘোষণাটা এসেছিল, সেটা কি হয়েছিল? এই আইন দ্বারা করা হয়েছিল যে এখন থেকে সমস্ত ভারতবর্ষের শাসন, সুশাসন বিস্তার করার জন্য, শাসন প্রতিষ্ঠা করার জন্য, ভালোভাবে সরকারি কাজকর্ম চালাবার জন্য দায়বদ্ধ কে থাকবে? ব্রিটিশ সরকার থাকবে। কিন্তু সেটা কিভাবে করবে? সেটা করার জন্য সুন্দরভাবে একটা শৃঙ্খল তৈরি করেছিল। সে শৃঙ্খলটা কি? মাথা হচ্ছে কে? ইংল্যান্ডের রাজা বা রানী,
তার আন্ডারে কে আছে? ব্রিটিশের পার্লামেন্ট রয়েছে। তাহলে ব্রিটিশ পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্ট। এই ব্রিটিশ পার্লামেন্টের একজন লোক, তিনি প্রেরিত হবেন কোথায়? ভারতবর্ষ, যে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত একটা দেশ। তো সেই ব্রিটিশ ইন্ডিয়াতে পার্লামেন্ট থেকে একটা লোক আসবে, যিনি কিনা ভারতের সেক্রেটারি হবেন, সেক্রেটারি হবেন। তিনি কি করবেন? সমস্ত কাজের দায়বদ্ধতা তার উপর বর্তাবে, যিনি পার্লামেন্ট বা ঘুরিয়ে প্রকারান্তরে রানীর কাছে উত্তর দিতে বাধ্য থাকবেন। এই সেক্রেটারি বা ভারত সচিবের হাতে যখন ক্ষমতা হস্তান্তরিত প্রকারান্তরে হচ্ছে, সেই সময় তাকে সাহায্য করার জন্য আরেকটা পদ আসছে, সেই পদটা হচ্ছে ভাইসরয়। সেই পদটা হচ্ছে ভাইসরয়। এবং সেখান থেকে আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা চেঞ্জ হয়ে গিয়ে পাচ্ছি ভাইসরয়। আমরা এর আগে দেখেছি কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলের সময় ধীরে ধীরে একটা ফোর্ট উইলিয়ামের গভর্নর থেকে বা ক্যালকাটা গভর্নর থেকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর থেকে পরবর্তীকালে বেঙ্গলের গভর্নর থেকে বাদবাকি যে অঞ্চলগুলো ছিল, যেমন প্রদেশ বলতে বোম্বে বা মাদ্রাস, এই অঞ্চলের গভর্নরগুলো সব মিলেমিশে গিয়ে কি করে ধীরে ধীরে তারা গভর্নর জেনারেল হলেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো। সেই গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে কি করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আসলো। এবার যখন ইন্ডিয়া আসলো, এই গভর্নর জেনারেল অফ যখন ইন্ডিয়া আসলো, সেই পদটা কে বললাম? লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল, এবং তিনি কোশ্চেন আসে চাকরি পরীক্ষায় যে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার নাম কি? তার অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এবং তাকেই, সেই পোস্টটাকেই কনভার্ট করে দেওয়া হলো ভাইসরয় অফ ইন্ডিয়া, বা পরাধীন ভারতের প্রথম ভাইসরয় তৈরি করে দেওয়া হলো। কিন্তু শাসন ব্যবস্থা চলবে কি করে? তার জন্য ওরা একটা পর্ষদ তৈরি করলো। সেই পর্ষদটা কি? সেই পর্ষদটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিল অফ ইন্ডিয়া। আমরা যেমন আগে দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলের সময় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য একটা রেগুলেটিং বা রেগুলার বেসিসে একটা পর্যালোচনা করার জন্য তারা একটা রেগুলেটিং অ্যাক্ট এনেছিল বা সনদ আইন এনেছিল, চার্টার অ্যাক্ট এনেছিল। সেই অ্যাক্টটা শুরু হয়েছিল 1773 থেকে 1853 পর্যন্ত চলেছিল। আফটার মহাবিদ্রোহ যখন পুরোপুরি ক্ষমতা হস্তান্তরিত হলো ব্রিটিশ সরকারের হাতে, ক্রাউন রুলের আন্ডারে যখন ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, সেই সময় যখন কাউন্সিল তৈরি হলো, ইন্ডিয়ান কাউন্সিল তৈরি হলো, সেইটাকে পরিচালনা করার জন্য ধীরে ধীরে আবার আইন প্রণয়ন হলো। সেই আইনগুলো আমরা ধীরে ধীরে দেখব। তাকেই আমরা বলছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাক্টের নাম আমরা করি না, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো কখন কোনটা। চার্টার অ্যাক্ট কেন, সনদ আইন কেন, রেগুলেটিং অ্যাক্ট কেন, কাউন্সিল অ্যাক্ট কেন, কোনটা কখন কোন আইন হচ্ছে। তার কারণ গঠনগতভাবে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের দিকে ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে, এবং সেই অনুযায়ী তাদের কাজকর্মের ধরন অনুযায়ী বিভিন্ন আইন পাল্টাচ্ছে। ঠিক আছে? তো আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরিচালনা করার জন্য বছর 20 পর একটা রেগুলেটিং বা রেগুলার বেসিসে একটা পর্যালোচনা চলতো। তার জন্য কি চলেছিল? রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট। এখন কি হলো? যেহেতু কাউন্সিল অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়ে গেল, ভারত সচিবকে সাহায্য করার জন্য, ভাইসরয়কে সাহায্য করার জন্য, সেই জন্য কি হলো? কাউন্সিল অ্যাক্ট চলে আসলো। এবং সেইগুলো নিয়ে এবার আমরা বিস্তারিত দেখব। চলো এক এক করে দেখে নিই। তাহলে প্রথম যে কোশ্চেনটা এখান থেকে দেখতে পেলাম সেটা কি, যে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইন অনুযায়ী বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা হস্তান্তরিত হলো রানী ভিক্টোরিয়ার হাতে, এবং তিনি হয়ে গেলেন ভারত সম্রাজ্ঞী। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সেই সময় ভারতের গভর্নর জেনারেল শেষ হচ্ছে কে? লর্ড ক্যানিং। এবং সেই সময় ভারতের প্রথম ভাইসরয় কে হচ্ছেন? লর্ড ক্যানিং। এই পয়েন্টগুলো খেয়াল করে রেখো, এবং আস্তে আস্তে চলো দেখে নিই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস। চলো তাহলে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। সেই সময় কি হলো? সেই সময় লর্ড ক্যানিং যিনি ছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে তার ঠিক একটু আগেই সিপাহী বিদ্রোহ যেটা হয়ে গেছিল, তার কারণ হচ্ছে ভারত শাসন করছে কে? ভারতের বাইরের লোকজন। দ্যাট মিনস ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন তখন শাসন করছিল।
কিন্তু ভারতের লোকজনের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কোনো রকম ভাবেই পরিপূর্ণ হচ্ছিল না, এবং সঙ্গে সঙ্গে দাদাগিরি দেখাচ্ছিল কারা? বাইরের দেশের লোকজন। তাতে একটা ইন্টারনাল টাসেল শুরু হয়ে যাচ্ছিল, টার্ময়েল সৃষ্টি হচ্ছিল। ইন্টারনাল বলতে ভারতের অভ্যন্তরে, যে ওদের যে অভাব অভিযোগ সেগুলোকেও শোনার লোক ছিল না। লর্ড ক্যানিং বুদ্ধি করে এটা করলেন এই আইন দ্বারা, ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট দ্বারা, যে এবার ওই অভিযোগ অনুযোগ শোনার জন্য একটা কাউন্সিল যেটা তৈরি হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল, সেখানে ঘুরিয়ে প্রকারান্তরে ভারতের কিছু লোকজনকে বসাবেন, যারা ভারতবাসীর একরকম ভাবে মুখ হবে, যে ভারতবাসীর যে অভাব অভিযোগ তারা সেখানে গিয়ে বলতে পারবে। যদিও সেটা নামকে বাঁচতে, তার কারণ হচ্ছে লর্ড ক্যানিং যখন ইন্ডিয়ানদেরকে সেখানে ইনভলভ করা শুরু করলো, কোথায়? কাউন্সিলে শুরু করলো। একটু আগেই বললাম কাউন্সিলে সেখানে মেম্বারশিপ দেওয়ার চেষ্টা করছিল, ভারতের লোকজন করার চেষ্টা করছিল ভারতবাসী মুখ করে দেওয়ার জন্য। কিন্তু সেটা কি হিসেবে তারা থাকবে? তারা থাকবে নন অফিসিয়াল মেম্বার হিসাবে। দ্যাট মিনস তারা সরকারি পদাধিকারী বা বলে থাকবে না। দ্যাট মিনস প্রকারান্তরে সেই সময় তাদের কোনো বলই ছিল না, বরং কারা ভারতবাসী ওই মুখগুলো হতো, কারা সেই রকম ভাবে দাঁড়াতো, সেই জায়গায় আসতো, তারা ছিল। যেহেতু এই পদটা রিক্রুট করতো কে? লর্ড ক্যানিং, দ্যাট মিনস ভাইসরয়। তিনি যেহেতু রিক্রুট করতেন, তাই ভাইসরয়কে যে খোসামত করতে পারবে সেই হবে এই পদটার অধিকারী। দ্যাট মিনস নন অফিসিয়াল মেম্বার সেটা তবে কে? যিনি ভাইসরয়ের কাছের লোক হবেন, তারাই সেসব ভারতবাসী থাকবে। তাহলে যেসব লোকজন সেই সময় উচ্চবিত্তের যেসব লোকজন ভাইসরয়ের খুব কাছের লোকজন ছিলেন, তোষামতকারী ছিলেন, তারাই পরবর্তীকালে ওই ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টের নন অফিসিয়াল মেম্বারশিপ পান। তারা কারা কারা? তো প্রথম তিনজন যারা হয়েছিলেন, তাই সেই তিনজনের নাম সিনথেলের পরীক্ষাগুলোতে লাগে বেশি করে, পিএসসির পরীক্ষা যেগুলো কড়া পরীক্ষা, মিসলেনিয়াস এরকম পরীক্ষাগুলোতে আসতেই পারে, তাই একটু খেয়াল করে পুরো তিনজনের নাম হচ্ছে রাজা বেনারস, স্যার দিনকর রাও এবং মহারাজা অফ পাতিয়ালা। তাহলে পাতিয়ালার মহারাজা, স্যার দিনকর রাও এবং বেনারসের রাজা, এই তিনজন হয়েছিলেন কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম নন অফিসিয়াল মেম্বার। ঠিক আছে, এটা খেয়াল করে রাখো যে পোস্টটা রিক্রুট করছে কে? ভাইসরয় নিজে। ঠিক আছে, এরপরে যে এই আইনটা যেটা হয়েছিল সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম কত সালে চালু হয়েছিল? পরীক্ষায় খুব আসে, সালটা হচ্ছে 1859। কিন্তু এটা এরই আন্ডারে, কিন্তু একটু আগে চালু হয়েছিল, 1859 চালু হয়েছিল। সেটা কি জিনিস? সেটা হচ্ছে অধ্যাদেশ জারি করা বা অর্ডিন্যান্স জারি করা। কোনো বিষয়ে দুম করে যদি মনে হয় যে এটার বিচার করতে হবে আমাকে, তো ভাইসরয় খোদ নিজে বিচার করতে পারতেন, খোদ নিজে ডিসিশন দিতে পারতেন। সেই সিস্টেমটাকে বলা হয় অর্ডিন্যান্স জারি করা বা অধ্যাদেশ জারি করা। সেই স্তব্ধতা রুখে দেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম, চালু হয়েছিল 1859-এ। ঠিক আছে, এই 1861 এর ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট দ্বারাই পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হাইকোর্ট তৈরি হয়েছিল। হাইকোর্টগুলো বিভিন্ন জায়গায় হয়েছিল, যেমন তোমরা জানো ক্যালকাটা, মুম্বাই বা বোম্বে বা মাদ্রাসে তৈরি হয়েছিল। তিনটে জায়গায় প্রথম ভারতবর্ষে হাইকোর্ট তৈরি হয়েছিল 1862 সালে। কিন্তু কোন আইন দ্বারা হয়েছিল? 1861 সালের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী বা হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী। খেয়াল করে পড়ো এটা। ঠিক আছে, এগুলো দেখালো। আসলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা হচ্ছে, যদি ভারতবর্ষকে আমরা এরকম করে ধরে নিই, খেয়াল করে দেখো, ভারতের মেন তখন কোনটা ছিল? কলকাতা ছিল, তাই না? তো ক্যালকাটাতে তোমার ছিল মেন হেডকোয়ার্টার, দেন ছিল বোম্বে, তখনকার দিনে বোম্বে ছিল, এবং নেক্সট ছিল মাদ্রাস। এই তিনটে তো প্রভিন্স ছিল। আমরা প্রথম দিনই দেখেছিলাম যে কি করে ধীরে ধীরে ক্ষমতাগুলো কেন্দ্রীভূত হয়েছিল, একত্রিত হয়েছিল। পরবর্তীকালে যখন ভাইসরয়শিপ আসে, তখন কিন্তু ধীরে ধীরে এখান থেকে ক্ষমতা আবার বিন্যস্ত হয়। ঠিক যেমন আজকে ক্ষমতা বিন্যস্ত রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, বাইক্যামেরাল যে কনস্ট্রাকচার আমাদের, সেটা হচ্ছে কি, আমাদের কেন্দ্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে বিভিন্ন রাজ্যের, ঠিক সেরকমই তারা ক্ষমতা আস্তে আস্তে বিলীন করে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক আছে, তো সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 থেকে। তো যদি প্রশ্ন করা হয় ডিসেন্ট্রালাইজেশন কবে স্টার্ট হয়েছিল, এটাও একটা পয়েন্ট যে এই আইন অনুযায়ী কি হয়েছিল, স্টার্টস অফ ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ শুরু হয়েছিল এই আইন দ্বারা। এটাও মাথার মধ্যে রেখো। ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়?
দুখানা জিনিস বোঝায়, আমি আগের দিনই বলেছিলাম, একটু খেয়াল করে আবার। একটা হচ্ছে প্রশাসন, দ্যাট মিনস এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে আইন প্রণয়ন, দ্যাট মিনস লেজিসলেটিভ। লেজিসলেটিভ বলতে যেমন আজকে পার্লামেন্ট বোঝায়, রাজ্যের জন্য বিধানসভা, কেন্দ্রের জন্য লোকসভা বা রাজ্যসভা, তো সেই রকমই প্রত্যেক জায়গাতেই একটা হচ্ছে শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, দ্যাট মিনস এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে আইন প্রণয়ন, দ্যাট মিনস লেজিসলেটিভ। তাহলে তিন জায়গায় তাই ছিল। প্রথম দিকে কি করলো, কোম্পানি আমলের সময় ধীরে ধীরে তুলে নিল এই আইন প্রণয়ন করার ক্ষমতাটাকে, কিন্তু পরবর্তীতে সেগুলোকে দিয়ে দিল, এই লেজিসলেটিভ পাওয়ারটাকে প্রত্যেক জায়গাকে ফিরিয়ে দেওয়া হলো। ফিরিয়ে দিয়ে সেখানেও তারা আইন প্রণয়ন করতে পারবে, কিন্তু সেটা অধ্যাদেশ জারি করতে পারবে কে বা পোর্টফোলিও করতে পারবে কে? আফটার অল ভারতের যে মাথা, সে মাথাটার নাম কি? ভারতের মাথাটার নাম হচ্ছে ভাইসরয়। তিনি সেটা দেখতেন, মানে পোর্টফোলিও সিস্টেম জারি করতে পারবেন। এই গেল তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সেকেন্ড যে কাউন্সিল অ্যাক্ট সেটা হচ্ছে 1892 সাল। তো সেকেন্ড কাউন্সিল অ্যাক্টটা কবে হয়েছিল? 1892 তে। 1892 তে হয়েছিল, এবং সেখানে প্রথম কি আসলো? বাজেট ডিসকাশন আসলো। প্রত্যেক প্রভিন্সে বা ভারতের তো ধীরে ধীরে বিভিন্ন জায়গায়, পুরো ভারতবর্ষ গোটাটাই তো ব্রিটিশ ক্রাউনের আমলে চলে আসে। তো সেই বিভিন্ন জায়গাগুলোতে যেখানে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অঞ্চল ছিল, সেখানকার মানুষজনকে শাসিত করার জন্য এবার থেকে একটা বাজেট করা হলো। আগে তো কিছুই করা হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে? যা যেমন পেরেছে জুলুম করে তুলে নিয়ে চলে গেছে নিজের পকেটে। এবার থেকে কি করলো? সেখানে শাসন ব্যবস্থা করার জন্য, তাদের উন্নয়ন করার জন্য বা ডেভেলপ করার জন্য একটা বাজেট করা হবে। সেই বাজেট ডিসকাশনটা শুরু হলো এই আইন দ্বারা। ঠিক আছে। রেকমেন্ডেশন অফ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একটু আগেই বললাম যে ধীরে ধীরে প্রত্যেক জায়গায়, প্রত্যেক প্রভিন্সে লেজিসলেটিভ কাউন্সিল বা মানে আইনসভা সেগুলোকে পাশ করে দিল। কিন্তু সঙ্গে সঙ্গে কি করলো, এই প্রত্যেক আইনসভাতেও ধীরে ধীরে, যেমন বললাম পুরোটার জন্য কে ছিল? ভাইসরয়। তার আন্ডারে কে ছিল? তাকে সাহায্য করার জন্য কাউন্সিল, ইন্ডিয়া কাউন্সিল। সেইখানে কি করলো? নন অফিসিয়াল মেম্বারশিপ করলো 3 জন ব্যক্তিকে, যিনি ভাইসরয়ের কাছের লোক হবেন। কিন্তু প্রত্যেক জায়গায় পরবর্তীকালে যখন এই মানে প্রাদেশিক আইনসভা তৈরি হলো, সেখানেও ধীরে ধীরে মেম্বারশিপ দিতে শুরু করলো ভারতীয় ব্যক্তিত্বগণকে। সেখানে কারা কারা আসলো? বিভিন্ন জায়গায় জমিদার মাতব্বরের লোকজন বা ট্রেড ইউনিয়নের যারা লিডার, যারা আর কি জনগণের দ্বারা প্রভোগ করতে পারেন জনগণকে, বা সমাজের উচ্চবিত্ত লোকজন, তাদেরকে কি করলো? তাদেরকে টেনে নিল সেসব জায়গায়। প্রাদেশিক আইনসভাগুলোতে তাদেরকে স্থান দেওয়া শুরু করে দিল। কোন আইন দ্বারা? 1892 আইন দ্বারা। গেল এটা। এরপর আমরা দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। চলো দেখে নি। দেখো, আমরা প্রত্যেকে জানি যে 1905-এর দিকে একটা বড় সড়ো ঘটনা ঘটেছিল। 1905 ঘটনাটা কি করেছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গ যখন হচ্ছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, সেই সময় ব্রিটিশরা একটা ভাগাভাগি করেছিল। কেন করেছিল? তার প্রাথমিক কারণটা হচ্ছে অ্যান্টি ব্রিটিশ যে বিদ্রোহ শুরু হচ্ছিল, সেই বিদ্রোহ কিন্তু হচ্ছিল প্রধানত বাংলা এবং পাঞ্জাব অঞ্চল থেকে। তার জন্য এইখানকার লোকজনের মনোবল ভেঙে দেওয়ার জন্য, কোমর ভেঙে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার কি করলো? দুভাগে ভাগ করে দিল। এই দুভাগে ভাগ যখন করছে, কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। সেই সময় কিন্তু বড়সড় বিপ্লব হচ্ছে, এবং যারা এর কি গোড়া ধর্মের লোকজন, যারা ধর্মের গোড়া লোকজন, তারা কিন্তু ধীরে ধীরে জটবদ্ধ হচ্ছে। এবং সেই বঙ্গভঙ্গের ঠিক পরেই, দ্যাট মিনস 1906 সাল, আরেকটা জিনিস কিন্তু ভারতবর্ষের ইতিহাসে তৈরি হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে মুসলিম লীগ। 1906 সালে তাহলে ফাউন্ডেশন হচ্ছে কার? মুসলিম লীগ বলে একটা পার্টির, যারা মেনলি মুসলিমদের নিয়ে তৈরি, এবং ইসলাম ধর্মকে এস্টাবলিশ করার জন্য বা তাদের কিভাবে অত্যাচার করা হয়েছে এতদিন ধরে হিন্দু রাজত্বের সময়, সেইগুলো নিয়ে তাদের দাবি দেওয়া ছিল, এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে তারা সেই দাবিটাই করছিল। তো যাই হোক, এই দল যখন তারা এস্টাবলিশ হচ্ছে, সেই সময় কিন্তু ব্রিটিশ সরকার বুঝতে পেরেছে একটা ভাঙনের সূত্রপাত হচ্ছে এই কারণেই ধর্মের ভিত্তিতে। এই ধর্মের ভিত্তিতে বাঁটোয়ারা যেটা করতে চলেছে, সেটা কিন্তু যে মাথাটা যেটা ছিল, সেটা হচ্ছে দুজন লোককে সেই সময় ছিলেন ভারত সচিব মরলে, আর মিন্টো ছিলেন লর্ড মিন্টো, তিনি হচ্ছেন ভাইসরয়। তার জন্য এই যে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট পরবর্তীতে চালু হয়েছিল,
দ্যাট মিনস ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সাল, সেটাকে বলা হয় মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস। মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস বলা হয়ে থাকে। ঠিক আছে, তো দুখানা ঘটনা ঘটেছিল। তার আগে মনে রাখতে হবে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, দেশটাকে ভাগ করে দিয়ে দিয়েছিল। আর 1909 সালে মুসলিম লীগ ফাউন্ডেশন হয়েছিল। এই যখন প্ল্যানিং প্রোগ্রাম চলছে এবং বঙ্গভঙ্গের জন্য যখন পরবর্তীকালে অনেক বিদ্রোহ হচ্ছে, সেই সময়টা মানে আমরা পরবর্তীকালে যখন ইতিহাসে করে ঢুকবো তখন আমরা দেখতে পাবো যে 1905 থেকে 1911 যখন বঙ্গভঙ্গ রদ হয় 1911 সাল, সেই সময় কিন্তু স্বদেশী বিপ্লবের সূত্রপাত হয়। এবং স্বদেশী বিপ্লব যখন সূত্রপাত হয় তখন বিপুল আলোড়ন সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের বুকে, এবং যেটা প্রথাগতভাবে বা সাধারণগতভাবে দেখা যায় বাংলা থেকে শুরু হয়েছিল। সেইগুলোকে ম্যানেজ করার জন্য, সেইগুলো ভাবে প্রশাসনিকভাবে ম্যানেজ করার জন্য ভাইসরয় যিনি তখন ছিলেন মিন্টো, তিনি একটা পদ সৃষ্টি করলেন। সেই পদটা হচ্ছে, আগে যেমন ছিল যে ইন্ডিয়ান কাউন্সিলে, আমরা আরেকবার দেখিনি, ইন শর্ট তোমাদের আগেই বলেছি আগের পোর্শনটাই আবার দেখে নিই, যে প্রথমে হচ্ছে ইংল্যান্ডের রানী, তার আন্ডারে থাকবে ব্রিটিশ পার্লামেন্ট, তার আন্ডারে কি থাকবে একজন সেক্রেটারি বা ভারত সচিব, তার আন্ডারে থাকবে ভাইসরয়, এবং তার আন্ডারে থাকবে কাউন্সিল অফ ইন্ডিয়া। এটা বলেছিলাম। এই কাউন্সিল অফ ইন্ডিয়াতে কি বলা হয়েছিল, যে প্রথম 3 লোককে নেওয়া হবে। ঠিক আছে, 1861 সালের আইন অনুযায়ী 3 লোককে নেওয়া হলো, বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা এবং স্যার দিনকর রাওকে। কিন্তু এই কাউন্সিল এখন দুখানা জিনিস করিত, একটা হচ্ছে শাসন দেখবে, দ্যাট মিনস এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে আইন প্রণয়ন করবে, দ্যাট মিনস লেজিসলেটিভ। এরকম ভাবে কেন্দ্রের যেমন রয়েছে সেই সময় বিভিন্ন প্রদেশের সেরকম রয়েছে, একটু আগেই বললাম। ঠিক সেই জন্য এক্সিকিউটিভটাতে পোর্শনটাতেও আগে যেমন এক্সিকিউটিভ পোর্শনের লোকজনকে নিয়ে নিল, চাঁদেরকে নিয়ে নিল বা তসমৎকারীদের নিয়ে নিল, সেরকম ভাবে এই আইন দ্বারা এবার এক্সিকিউটিভ যে সভা ছিল, প্রশাসনিক যে সভা ছিল, সেখানেও প্রথম একজন ভারতীয়কে এন্ট্রি দিল। সেখানেও প্রথম একজন ভারতীয়কে এন্ট্রি দিল। সেই এক্সিকিউটিভ কাউন্সিলের যে প্রথম ভারতীয় মেম্বার পেলেন এই আইন দ্বারা, তিনি হচ্ছেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। যিনি এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য পদ পেয়েছিল তিনি হচ্ছেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে। ঠিক আছে, এটা মুখস্থ করে রেখে দিও খেয়াল করে। গেল সঙ্গে সঙ্গে আরো কি করলো, সঙ্গে করলো বিভিন্ন, আমি একটু আগেই বলেছিলাম যে ভারতের বিভিন্ন প্রদেশে, একটা হচ্ছে ক্যালকাটা, একটা হচ্ছে বোম্বে, আর একটা হচ্ছে মাদ্রাস। এই যে মেন প্রভিন্স যেগুলো ছিল, প্রভিন্সেস যেগুলো ছিল, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস যে প্রভিন্স ছিল, সেখানে দুখানা হাউস ছিল বলছিলাম আমি, যারা রাজত্ব করবে এবং আইন প্রণয়ন করবে, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার বলেছিলাম। এগুলো প্রত্যেক ক্ষেত্রেই যেখানে আইনসভাগুলো রয়েছে, প্রাদেশিক যেসব আইনসভা, প্রভিন্সিয়াল যেসব লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে আবার কি করলো, সিট সংখ্যা বাড়ালো। যেটা আগে ছিল 16 জন করে, সেটা করে দিল 60 জন করে। এবার তো সিট সংখ্যা ইনক্রিজ করলো। এবং এই আইন দ্বারা আরেকটা কি করলো, এই সিটে কার অধিভুক্ত হবে, এবার থেকে বলাই হলো যে ইন্ডিয়ানরা ঢুকতে পারবে। সেই জন্য কি করে দিল, যারা এখানে ক্ষমতায় আসবে, সে ক্ষমতায় যারা আসার জন্য, মানে ধরে না তখন তাদের বিধানসভা আর কি, যারা ক্ষমতায় আসবে তাদের এই ইলেকট্রাল বা ভোট সিস্টেমটা কিভাবে হবে, কমিউনালের ভিত্তিতে, মানে ধর্মের ভিত্তিতে। এবং সেখানে একটা সেপারেশন নিয়ে চলে আসলো, যাতে সেখানেও নিজেদের মধ্যে অন্তর্কলহ লেগে থাকে, যাতে ব্রিটিশ সরকার সুন্দরভাবে তাদের কাজটা বোঝাতে পারে। তাহলে এটা গেল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ক্লিয়ার এটুকু? চলো নেক্সট পোর্শন দেখে নেব। ঠিক এরপরই ভারতবর্ষের ইতিহাসে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি, ভারতের একজন হিরো এন্ট্রি নিয়ে নেয়, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে পাকাপাকিভাবে ভারতবর্ষে ফিরে আসেন এবং ভারতবর্ষে এসে তিনি সত্যাগ্রহ শুরু করেন। তার এই আন্দোলনগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো বোঝার চেষ্টা করো। গান্ধী সম্পর্কে আমাদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে, কেউ সাপোর্ট করো, কেউ সাপোর্ট করো না, সেটা অন্য জিনিস। তার পন্থা নিয়ে কেউ সাপোর্ট করতে পারো, নাও করতে পারো, কিন্তু তার পন্থাটা, তার লজিকটা কি, সেটা দেখার বিষয়। এবং সেটা দেখতে পারলে বা বুঝতে পারলে, কিছুটা বুঝতে পারলে পরীক্ষা কাজে লেগে যাবে, ব্যাপারটা সবাইগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে সুবিধা হবে। দেখো, গান্ধীজি আফটার অল লয়ার ছিলেন, তিনি খুব ভালোভাবে আইনটা বুঝতে পারতেন।
উনি বুঝতে পেরেছিলেন খুব ভালো করে যে ব্রিটিশ সরকার যে কিভাবে ক্ষমতা ক্যাপচার করেছিল। জাস্ট ভেবে দেখো আমরা জানি যখন ভারত স্বাধীনতা প্রাপ্ত হচ্ছে 1947, সেই সময় যখন কুড়িয়ে গেছে সমস্ত ব্রিটিশ যারা লোকজন যখন ফিরে যাচ্ছে ইংল্যান্ডে, তখন তার মোট সংখ্যা ছিল কাছাকাছি 5,000-এর কাছাকাছি লোক ছিল, ঠিক আছে। কিন্তু সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 38 crore প্লাস, 38 কোটির বেশি লোক। এই 38 কোটি লোককে সামান্য 5,000 লোক তার শাসন ব্যবস্থা করলো, জোর জুলুম করলো প্রায় 200 বছর ধরে। সেটা কি এমনি হয়েছে? হয়নি। তার মানে ওরা কিন্তু খাতায় কলমে ভারতবর্ষকে আগে পরাধীন করেছে, তারপরে গায়ের জোরে কিন্তু মানে পরাধীন করার বিন্দুমাত্র চেষ্টাও করেনি। সেই আইনগুলো বোঝার জন্য গান্ধীজি কিন্তু যেহেতু লয়ার ছিলেন, তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে কিভাবে দেশকে স্বাধীনতা প্রাপ্ত মানে পেতে হবে, কি কি স্টেপ রয়েছে। সেই স্টেপগুলো উনি কি দেখেছিলেন? উনি দেখেছিলেন যে আমরা পরাধীন হয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 অনুযায়ী, যে ভারতবর্ষ ইন্ডিয়া পুরোপুরি কলোনি হয়েছিল। কলোনি বা ঔপনিবেশ কথাটা মানে কি বলতো? যে পুরোপুরি আমরা বাইরে একটি রাষ্ট্রের আন্ডারে রয়েছে, বাইরের একটি রাষ্ট্র আমাদের ওপর শাসনতান্ত্রিকভাবে আইনগত দিক থেকে এবং বিচারগত দিক থেকে পুরোপুরি সে মাতব্বরি করবে আর আমরা শাসিত হব। সেটা হচ্ছে ঔপনিবেশিকতা, কলোনিজম, ঠিক আছে। কিন্তু এটার থেকে বেরোতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি? যেখানে আমাদের দেশের লোকজন তারা ভোটে দাঁড়াবে, তারা ভোটে জিতে যখন কোনো দাঁড়াবে তারা তখন আইন প্রণয়ন করতে পারবে এবং আমাদের দেশের নাগরিকরাই চাকরি বাকরি পেয়ে তারা ধীরে ধীরে শাসন ব্যবস্থার অঙ্গ হতে পারবে। কিন্তু মাথা থাকবে একজন রাজা বা রানী। দ্যাট মিনস তখন ইংল্যান্ডের যে অধীনে ছিলাম আমরা, তো ইংল্যান্ডের রাজা বা রানী থাকবো, যেমন আমাদের বর্তমানে কি রয়েছে, রাষ্ট্রপতির আন্ডারে রয়েছে, ঠিক সেরকম একটা ব্যাপার। ডমিনিয়ন স্ট্যাটাসটা যদি কেটে যায়, বেরোতে পারি, তাহলে আমরা হয়ে যাব স্বাধীন ভারত বা ফ্রি ইন্ডিয়া, যেখানে বাইরের দেশে কোনো রকম ভাবে প্রভোক্ত হব না, ঠিক আছে। পুরোপুরি আমাদের দেশের আইন বিচার এবং শাসন পুরোপুরি থাকবে আমাদের দেশের অভ্যন্তরে। এই যে সেই তিনটে স্টেপ ফুলফিল করার জন্য গান্ধীজি এবং তৎকালীন কংগ্রেস যে পার্টি যেটা ছিল ন্যাশনাল কংগ্রেস পার্টি, তারা কতগুলো দাবি দাওয়া করেছিল। দাবি দাওয়াগুলো কি চলো দেখে নিই বা বুঝে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর দাবি যেটা করেছিল, যে স্টেটগুলোর থেকে বেরোতে গেলে বা কলোনি থেকে বেরোতে গেলে আমাদের প্রথম ধাপটা কি ছিল, যে কাগজে কলমে ডমিনিয়ন স্ট্যাটাসটা পেতে হবে, যে করেই হোক। সেটা পেতে পাওয়ার জন্য ওরা কি দাবি দাওয়া করেছিল ব্রিটিশ সরকারের কাছে? ওরা বলেছিল যে আমাদেরকে একটা প্রভিন্সিয়াল অটোনমাস দিন। তার মানে আমাদের যে কেন্দ্র রাজ্য ভাগাভাগি হয়ে রয়েছে, ওই প্রত্যেকটা প্রদেশে বা রাজ্যগুলিতে, আমাদের রাজ্য বলা হতো না, প্রদেশ বলা হতো, প্রত্যেকটা প্রদেশে আমাদের একটা অটোনমাস বডি থাকবে বা নিজস্বভাবে, মানে সেখানকার লোকরাই রাজত্ব করবে, ব্রিটিশ সরকার সেরকম ভাবে কোনো না ঘোরাতে পারবে না। কি বলছে যে আমাদের প্রত্যেকের একটা ক্ষমতার ভাগাভাগি করে দিন, সেখানকার লোকজনকে ডিভিশন অফ পাওয়ার করে দিন, এবং বাইক্যামারালিজম মানে কেন্দ্রে কি করবে, আমাদের যেমন বর্তমানে কেন্দ্রে কি রয়েছে, রাজ্য রয়েছে, কেন্দ্রও রয়েছে, আবার কেন্দ্রে কি রয়েছে, পার্লামেন্ট, দুটো ভাগে ভাগ। একটা হচ্ছে লোকসভা, যারা ডিরেক্ট মানুষজনের থেকে নির্বাচিত হচ্ছে, লোকসভা ভোট দিয়ে আমরা জেতাই মানুষজনকে। আর একটা হচ্ছে রাজ্যসভা, যারা বিধানসভা এবং লোকসভার লোকজন দ্বারা নির্বাচিত হয় রাজ্যসভায়, তাই না? বর্তমানে ঠিক সেই রকমটা করতে চেয়েছিল সে তৎকালীন সময়, যে বাইক্যামারালিজম আসুক, যেটা কাউন্সিল অফ স্টেট আসবে, দ্যাট মিনস আজকে রাজ্যসভার মতো, আর একটা হাউস অফ পিপল আসবে, দ্যাট মিনস তখনকার দিনে লোকসভার মতো, ঠিক আছে। এটা প্রথম দাবি করলো ওরা। দেন দাবি করলো ডিরেক্ট ইলেকশন হবে, মানে মানুষজন গিয়ে ডিরেক্ট ভোট দেবে। এরকম মুখ দেখা দেখি যে মানে সংখ্যায় বেশি ঘুরিয়ে ভোট, এটা হবে না, ইনডিরেক্ট ভোট হবে না, ডিরেক্ট ভোট হবে, মাস একটা ইলেকশন হবে। আরেকটা দাবি করেছিল যে এক্সিকিউটিভ কাউন্সিল, আমরা আগেই বললাম যে ধীরে ধীরে ভারতবর্ষের প্রথম সত্যেন্দ্র প্রসাদ সিনহা, যিনি ভারতের প্রথম ব্যক্তি যিনি ভারতীয় হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারশিপ পেয়েছিলেন, সেরকম এক্সিকিউটিভ কাউন্সিলে শুধু ওই একজন নয়, ওই একজনের কথা কেউ শোনে না, তাই বলছে টোটাল 6 জন আছে, 6 জনের মধ্যে 3 জনকেই মানে অর্ধেককে করতে হবে ইন্ডিয়ান লোক। তাহলে কি হবে, সমান সমান ব্রিটিশ সরকারও থাকছে, আবার 3 জন লোক ইন্ডিয়ান থাকছে, তাহলে দাবি দাওয়াগুলো জোর পাবে একটুখানি। সঙ্গে বলেছিল 4 নম্বর দাবি দেওয়া ছিল সেপারেট প্রভিন্সিয়াল বাজেট। প্রত্যেকটা প্রদেশের যে বাজেট সেটা আলাদা আলাদা করে করতে হবে, তো কেন্দ্র থেকে বলে দেবে বিভিন্ন জায়গায় পৌঁছাবে না, সেটা হবে না, সেপারেট
প্রভিন্সিয়াল বাজেট। নেক্সট বলেছিল যেহেতু ডমিনেন্স স্ট্যাটাস মানে কি বলেছিলাম এখানে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে ক্ষমতা হস্তান্তরিত করা, কিন্তু মাথা থাকবে আমরা অ্যান্সারে বলতে হবে কার কাছে, কিং এর কাছে বা রানীর কাছে। তো সেই করার জন্য সিভিল সার্ভিস দরকার হবে। দেশের লোকজন যদি চাকরি বাকরি না পায় তাহলে দেশের লোককে শোষিত করবে কি করে? তার জন্য সিভিল সার্ভিস সিস্টেম চালু করতে হবে, সেটা প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল, ঠিক আছে, এরকম ভাবে। নেক্সট হলো সেপারেট ইলেকটোরাল সিস্টেম ফর শিখ অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান্স। আমরা একটু আগে আইনে দেখলাম যে 1909 সালে যখন যে কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা ছিল, সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে কি করা হয়েছিল যে কমিউনাল ভাবে সেপারেট করে দেওয়া হয়েছিল, শুধু হিন্দু মুসলিম ভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন কি করলো, এখন এই বাদবাকি যারা কংগ্রেসের লোকজন বা গান্ধীজি নিয়ে বললো যে মাইনরিটি মানে শুধু মুসলিম নয়, মাইনরিটি মানে মুসলিম ছাড়াও অনেক ধর্ম রয়েছে ভারতবর্ষে, যেমন শিখ, যেমন অ্যাংলো ইন্ডিয়ান, এদের জন্য আলাদা করে সিট দিতে হবে, একটা সেপারেট ইলেকট্রাল সিস্টেম তৈরি করতে হবে। না দাবি দাওয়া কংগ্রেস এবং তৎকালীন গান্ধীজি রাখলো ডমিনিয়ন স্ট্যাটাসটা পাওয়ার জন্য। কিন্তু ব্রিটিশ সরকার মহাশেয়ানা, ব্রিটিশ সরকার চোখে ধরে দেবে। ও কি করলো, ঠিক পরেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 রাখলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 রাখলো। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগো চেমসফোর্ড রিফর্ম বলি আমরা। কেন বলি? তার কারণটা হচ্ছে সেই সময় এই মন্টেগো চেমসফোর্ড ভারত সচিব এবং ভাইসরয় এরা কি করলেন, ডায়ারার্কি বলেছিলাম, বাইক্যামারালিজম, এরা করলো ডায়ারার্কি, যে কেন্দ্র রাজ্য দুটো থাকুক। কিন্তু ওনারা পুরোপুরি দাবি দাওয়াগুলো শুনলো না, চোখে ধুলো দিল। যখন চোখে ধুলো দিল সেই সময় ভারতবর্ষের যেসব দাবি দাওয়া যেগুলো মানলো না, তখন ভারতবর্ষের লোকজন মেনলি গান্ধীজি এবং কংগ্রেস কি করলো, নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করে দিল বা অসহযোগ আন্দোলন শুরু করে দিল। তাহলে খেয়াল করে দেখো, আমরা বিভিন্ন আন্দোলন পড়ে থাকি যে আন্দোলন করলো, আন্দোলনের ফল কি হয়েছিল, কিন্তু আন্দোলনটা কেন হয়েছিল, কারণটা কি, যে দাবি দাওয়াগুলো রাখলো, সেই দাবি দাওয়াগুলো পেলো না, ডমিনেন্স স্ট্যাটাসটা পেলো না, এবং না পাওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ রিপোর্ট দিলে এবং শেষে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এসব নানা কারণে অসহযোগ আন্দোলন শুরু করে দিল 1920 সালে। হলো, তার ঠিক পরের ঘটনাটা কি ঘটলো, যখন বিদ্রোহ প্রচুরভাবে বাড়ছে সেই সময় ধামাচাপা দেওয়ার জন্য ব্রিটিশ সরকার বললো ঠিক আছে, তোমাদের অনেক দাবি দাওয়া তো আছে, তাহলে আমরা একটা কমিটি পাঠাচ্ছি, সেই কমিটিতে তোমার দাবি দাওয়াগুলো বলো, একটা রিপোর্ট তারা দেবে আমাদেরকে, ব্রিটিশ সরকারকে, ব্রিটিশ পার্লামেন্টে আসবে, সেই রিপোর্ট অনুযায়ী তোমাদের দাবি দাওয়াগুলো আমরা পাশ করবো একটা আইন করে। সেই কমিশনটাই হচ্ছে পরবর্তীকালে সাইমন কমিশন। সাইমন কমিশন পাঠালো 1927-এ চালু করলো এবং তারা রিপোর্ট পেশ করলো 1928-এ। কিন্তু দেখা গেল সেই কমিশনে একজনও ভারতীয় লোক ছিল না, সবাই ছিল নন ভারতীয় বা অভারতীয়, যার জন্য এটাও মানলো না। ঠিক এটা যখন মানলো না, তার পরবর্তীকালে শুরু হয়ে গেল আইন অমান্য আন্দোলন 1930 সাল। আইন অমান্য আন্দোলন শুরু হলো 1930 সাল। বিদ্রোহ শুরু হলো, যখন বিদ্রোহ খুব বাড়ছে, ধীরে ধীরে ব্রিটিশ সরকার কাবু হচ্ছে, একটু ভয় পাচ্ছে যে না, ব্রিটিশ সরকার বুঝতে পারছে যে ভারতীয় শিক্ষিত মহল ধীরে ধীরে কিন্তু আইনের প্যাঁচগুলো বুঝতে পারছে, তাই জন্য আস্তে আস্তে তারা গোল টেবিল বৈঠক ডাকা শুরু করলো একটা। এবং মুসলিম লীগের সঙ্গে আস্তে আস্তে কংগ্রেসের একটা টানাপোড়েন শুরু হয়েছিল, আমরা প্রত্যেকে জানি এবং পরবর্তীতে আরো ডিটেইলে জানবো। সেই সময় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য রাউন্ড টেবিল বৈঠক বা গোল বৈঠক ডাকলো, একটা গোল টেবিল বৈঠক পরপর 3 বছর ডেকেছিল, 1930 সাল, 1931 সাল, 1932 সাল ডাকলো। এবং ডেকে যখন প্রত্যেক বছরই ঠিকঠাক করে হচ্ছে না, তখন বাধ্য হলো একটা আইন পাস করতে, যে আইনটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবং এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টাই হচ্ছে আজকের ভারতের সংবিধানের মূল মেরুদণ্ড, যেটা খুব ইম্পর্টেন্ট। চলো এই পয়েন্টটা এবার বিস্তারিত দেখি। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য বা পলিটিক্যাল সায়েন্স তো নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিটিক বা কনস্টিটিউশনের জন্য খুব ইম্পর্টেন্ট, তার মেরুদণ্ড বললাম। সেটা কিভাবে হয়েছে, সেটা হচ্ছে এরকম ভাবে যে দাবি দাওয়াগুলো ছিল, যেগুলো চোখে ধুলো দিচ্ছিল, সেগুলো তো বুঝতে পারলো যে ইন্ডিয়ানরা বুঝতে পারছে, তার জন্য একটা বেসিক কনস্ট্রাকশন ব্রিটিশ সরকার তৈরি করে দিল। এইরকম ভাবেই ওরা
বললো ঠিক আছে, প্রত্যেক প্রদেশে একটা করে সরকার থাকবে, প্রাদেশিক সরকার তৈরি হবে, সেটা মেনে নিলাম। কিন্তু প্রদেশ ছাড়াও কিছু কিছু তো রাজা মহারাজাদের মানে প্রিন্সলি স্টেট ছিল। যেমন মানে উদাহরণ দিয়ে বুঝতে হয়, যারা বেসিক জিনিসটা জানো না তারা বুঝে নেওয়ার চেষ্টা করো। ধরে রাখো আজকে কলকাতা, বোম্বে, মাদ্রাসে ব্রিটিশ সরকার এস্টাবলিশ ছিল, বা ধীরে ধীরে বিভিন্ন জায়গাতেও ব্রিটিশ সরকার তার ক্ষমতা বিস্তার করে রেখে দিয়েছে। কিন্তু ধরো এই যে হায়দ্রাবাদ অঞ্চলটা, হায়দ্রাবাদের নিজাম বা অযোধ্যা, এই সব অঞ্চলগুলোতে কিছু কিছু জায়গাগুলোতে ব্রিটিশ সরকারের বন্ধু লোকজন ছিল, যারা বিভৎস হারে কর দিত ব্রিটিশ সরকারকে, কিন্তু তারা সেখানে রাজা বা মহারাজা হয়ে এস্টাবলিশ ছিল। তাদেরকে বলা হতো প্রিন্সলি স্টেট। সেই প্রিন্সলি স্টেটগুলো তারা তো আর পার্টির মাতব্বরি করবে বা পার্টির আন্ডারে থাকবে না, মানে কংগ্রেস বা গান্ধীজির আন্ডারে থাকবে না। তাহলে সেসব এলাকার যেসব মানুষজন, সাধারণ মানুষ, তাদের মধ্যে তারা ক্ষমতা দেখাবেই। সেখানকার জমিদার লোকজন, তারা কি হলো, তারা সেসব এলাকাকে মার্চ করতে দিল না বা ওই প্রদেশের মধ্যে ঢুকতে চাইলো না। তারা বললো না, প্রিন্সলি স্টেট প্রিন্সলি স্টেটই থাকবে। তো সেই জন্য যে বিতর্কটা দেখা দিচ্ছিল, সেই জন্য কি হলো যে প্রদেশ এবং প্রিন্সলি স্টেটগুলোকেই রেখে দিল। যেমন ধরো আজকে জম্মু কাশ্মীর অবস্থা, সেটাও কিন্তু একটা ধরনের প্রিন্সলি স্টেট ছিল। জম্মু কাশ্মীর প্রিন্সলি স্টেট ছিল, ঠিক আছে, জয় সিং। তো এই জায়গাগুলো প্রিন্সলি স্টেটগুলোকে এরকম ভাবে রেখে দিল এবং ভাগাভাগি করে দিল এরকম ভাবে। এবং এই প্রিন্সলি স্টেট এবং প্রভিন্স, তাদের যে দাবি দাওয়া এবং দুটো মিলিয়ে কেন্দ্র সরকার, মানে একটা হচ্ছে প্রাদেশিক এবং প্রিন্সলি স্টেট এবং তাদের সমস্তটা নিয়ে কেন্দ্র সরকার, সেটা নিয়ে বিভিন্ন ভাগে তার আইন, দাবি দাওয়া, সমস্ত সিস্টেমটাকে তিনটে ভাগে ভাগ করে দিল। একটা হচ্ছে কেন্দ্রের হলো ফেডারেল সিস্টেম, একটা হচ্ছে রাজ্যের হলে প্রভিন্সিয়াল লিস্ট বা প্রিন্সলি স্টেটের হলে প্রভিন্সিয়াল লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যৌথ। যেমন তোমরা ট্যাক্সে আমি একটু আগে পড়েছিলাম কয়েকদিন আগে, যে ট্যাক্স গুলো কখনো কখনো কেন্দ্র সরকার নেয়, রাজ্যকে দেয়, কখনো কখনো রাজ্য সরকার নেয়, কেন্দ্রকে দেয়, বা কখনো কখনো যৌথ দেয়া নেওয়া করে, এরকম ভাগাভাগি করে নেয়। তো সেরকম শুধু ট্যাক্স নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে শাসন ব্যবস্থা পরিচালনা করার যে সিস্টেম, সে পরিচালনা করার যে সিস্টেমটাকে তিনটে ভাগে ভাগ করা হলো। পরবর্তীতে তোমার আরো ডিটেলে বুঝতে পারবে। এখন বেসিক জিনিসটা বুঝে নাও যে তিনটে লিস্ট তৈরি করা হলো, তিনটে কলাম তৈরি করা হলো। যে একটা কলাম শুধুমাত্র কেন্দ্র সরকারের সমস্ত শাসন ব্যবস্থা ওরিয়েন্টেড থাকবে, সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম। একটা থাকবে প্রিন্সলি স্টেট বা প্রাদেশিক অন্তর্গত, সেটা থাকছে প্রভিন্সিয়াল লিস্ট। আর থাকবে যুগ্ম তালিকা, ঠিক আছে, বা কনকারেন্ট লিস্ট। এটা ক্লিয়ার, তিনটে লিস্ট তৈরি করে দিল। সমস্যা করলো কি, যেটা আগে তো তোমার পুরো একদম পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, বায়ানমার, মানে আগেকার দিনে বার্মা, পুরোটা নিয়ে তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল। তো সেখান থেকে বার্মাকে পুরো আলাদা করে দিল, বার্মাকে সেপারেট করে দিল। তো সেপারেট বার্মা কোন সালে? 1937-এ। এই অ্যাক্ট অনুযায়ী 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1937-এ বার্মা পৃথক হয়ে গেল ইন্ডিয়া থেকে। এবং ইন্ডিয়া গভর্নমেন্ট বুঝতে পারছে, দ্যাট মিনস ইন্ডিয়া গভর্নমেন্ট তখন কে ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট। তারা বুঝতে পারছিল যে একটা ব্যাংকের থাকা দরকার, ব্যাংক না হলে এই সমস্ত সামগ্রী ট্রেজারি সামান্য মুশকিল হয়ে যাচ্ছে। তো সরকার একটা ব্যাংক করার জন্য একটা কেন্দ্রীয় ব্যাংক এস্টাবলিশ করলো, যেটা বর্তমান আরবিআই। তাহলে আরবিআই এস্টাবলিশ হয়েছিল 1935, আমরা পড়ি ইকোনমিক্সের ক্ষেত্রে। তো সেইটা আরবিআই তৈরি হয়ে গেল, এস্টাবলিশ করলো। এবং বলছিল না প্রত্যেকটা জায়গাতে একটা করে লোকজনকে চাকরি দিতে হবে, প্রত্যেক রাজ্যে, প্রত্যেক প্রদেশের অঞ্চলেতে। সেই জন্য কি করলো, স্টেট পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন চালু করে দিল। তোমরা যে পরীক্ষা দেওয়া শুরু করো, সেই পরীক্ষাগুলো দিচ্ছ আজকাল, সেই পরীক্ষাগুলোর উৎপত্তি এই আইন অনুযায়ী 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তবুও এই যখন প্রাদেশিক সরকার যখন তৈরি হলো বা অন্তরাজ্য যখন গভর্নমেন্ট তৈরি হচ্ছে, অন্তঃকেন্দ্রীয় যখন গভর্নমেন্ট তৈরি হচ্ছে 1936-এ, তবুও পুরোপুরি ডমিনেন্স স্ট্যাটাসটা কিন্তু ভারতবর্ষের লোকজন পেল না। ভারতের নেতারা যারা চাইছিল, গান্ধীজি বা কংগ্রেসের লোকজন বা কিছু মুসলিম লীগের লোকজন যারা চাইছিল যে ডমিনেন্স স্ট্যাটাসটা পাওয়ার জন্য, সেটা কিন্তু তখনও পেল না। এই যখন বিদ্রোহ বাড়ছে, যখন ভারতের মধ্যে অন্তর্কলহ বাড়ছে, সশস্ত্র বিপ্লব বাড়ছে, অনশন বাড়ছে, ঠিক সেই সময় লর্ড লিনলিথগো, যিনি ভাইসরয় ছিলেন, তিনি একটা খেলা খেলেন। তিনি বললেন যে দেখো, বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাচ্ছে, তোমাদের ডমিনিয়ন স্ট্যাটাসটা কিন্তু আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাকে ডিল করতে হবে। ডিলটা কি? যে সম্পূর্ণভাবে ভারতের এখানকার লোকজন যেন কোন রকম বিপ্লব বিদ্রোহ না করে, অন্তর্কলহ না করে, পুরোপুরি ব্রিটিশ সরকারকে যেন এই যুদ্ধে সাপোর্ট করে। যদি যুদ্ধে পুরোপুরি সাপোর্ট করতে পারে তবেই ডমিনেন্স স্ট্যাটাস দেওয়া হবে, আদারওয়াইজ দেওয়া হবে না।
যেটাকে আমরা ইতিহাসে জানি বিখ্যাত আগস্ট অফার নামে। 8ই অগাস্ট 1940 সালে কংগ্রেস গান্ধীজি এবং মুসলিম লীগকে জড়ো করলো লিনিৎগ, এবং তিনি বলল যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যদি ব্রিটিশ সরকারকে সাহায্য করা হয় তবে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, আদারওয়াইজ দেওয়া হবে না। ঠিক আছে, কংগ্রেস বা গান্ধীজি মেনলি রাজি হলো, তার কারণ মেইন উদ্দেশ্য আইনগতভাবে ডমিনিয়ন স্ট্যাটাসটা আদায় করে নেওয়া, রাজি হলো ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার জন্য। তাই দেখবে গান্ধীজি কিন্তু একমাত্র এই ব্রিটিশ সরকারের পক্ষে ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এই আইনটা পাশ করানোর জন্য। এই আইনটা পাশ করানোর জন্য পারমিট করাবার জন্য একটা কমিশন পাঠালো ব্রিটেন থেকে। কমিশনটা কি? ক্রিপস মিশন। 1942 সালে আসলো। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার শুরু হচ্ছে 1945 থেকে 1945 সাল। ঠিক আছে, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন 1942 সালে ক্রিপস মিশন আসলো। এই ক্রিপস মিশন 3জন লোক এসেছিল, পরীক্ষা কোশ্চেন আসে কারা কারা? স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, পেথিক লরেন্স। পরীক্ষা কোশ্চেন আসতে পারে 4টের মধ্যে কে নয়, অথবা কে এসেছিল একজনকে, এরকম ভাবে আসতে পারে। তো ক্রিপস মিশন 3জনের নাম কি? স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার অ্যান্ড পেথিক লরেন্স। ভালো করে মুখস্থ করবে। এরা আসলো, বুঝলো, কিন্তু এই ব্যাপারটাকে মেনে নিতে পারলো না মুসলিম লীগ। মুসলিম লীগ দেখলো যে পুরোপুরি ব্রিটিশ সরকার একটু হলেও পক্ষপাতিত্ব করছে কংগ্রেসের, বা ফায়দা লুটছে কংগ্রেস। মুসলিম লীগ তার ফায়দা মানছে না, এবং যেখানে 1940 সালে অলরেডি পাকিস্তান বলে একটা কনসেপ্ট এস্টাবলিশড হয়ে গেছে। কত সালে? 1940 সালে। তো মুসলিম লীগ এই কনসেপ্টটাকে এস্টাবলিশ করার জন্য, দেশ ভাগ করে দেওয়ার জন্য রীতিমতো ব্রিটিশ সরকারকে দাবি দেওয়া প্রেশার দিয়ে যাচ্ছে, এবং যার জন্য এই ক্রিপস মিশন সফল হলো না। এবং তার জন্য পরবর্তীকালে আবার ক্যাবিনেট মিশন আসলো। 1946-এ। তখন ব্রিটিশ সরকার মোটামুটি বুঝতেই পেরেছে যে দেশটা পুরো হাতছাড়া হয়ে গেছে, এখানকার বিদ্রোহ চূড়ান্ত লেভেলে পৌঁছেছে, এবং মানুষজন এখানকার আইনের কাজটা বুঝে গেছে। এবং গান্ধীজি তখন দেখলো যে না, অনেক কাণ্ড হয়ে গেছে, এখন ডমিনেট রাস্তাও নয়, ডিরেক্ট ফ্রিডম চাই। ঠিক আছে, ডিরেক্ট ভারত ছাড়ো আন্দোলন। সেই জন্য ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে ক্রিপস মিশন যখন আসলো, যখন ফলপ্রসূ যখন হলো না, তখন কি করা হলো? ভারত ছাড়ো আন্দোলন শুরু করা হলো। তো এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন প্রচন্ড পরিমাণে বাড়ছে, সেই সময় ক্যাবিনেট মিশন আসলো, এবং ক্যাবিনেট মিশন এসে বলল যে অন্তরাজ্য বা অন্তঃকেন্দ্রে যে সরকার তৈরি করা হয়েছিল, আন্তঃকেন্দ্রীয় সরকার, সেই সরকার প্রভিন্সিয়াল থেকে বিভিন্ন ভোটাভুটির মাধ্যমে তোমরা একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করো, গণপরিষদ তৈরি করো, যে গণপরিষদ কি করবে? কনস্টিটিউশন তৈরি করবে, বা কনস্টিটিউট তৈরি করবে, বা সংবিধান তৈরি করবে। একটি দেশ তো সংবিধান তুম করে পারে না, স্বাধীনতা পেতে গেলে কি করতে লাগে? তো সংবিধান মেনটেন করতে হয়, যেটা নিয়ে আইন অনুযায়ী সে দেশটা পরিচালিত হতে পারে। সেই জন্য ক্যাবিনেট মিশন এসে সংবিধান রচনা করার জন্য বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করে দেওয়ার জন্য একটি মতবাদ তৈরি করলো, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো। ঠিক আছে, প্রশ্ন বোঝা গেল? চলো পরের প্রশ্নটা দেখে নিই, দিয়ে দিলি মোটামুটি শেষ হয়ে যাবে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি জিনিসটা কি, এবং লাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রশ্নটা দেখে নিই। তো এই ক্যাবিনেট মিশনটা 1946 যারা তৈরি হলো, তারা কি বললো? যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে হবে বা গণপরিষদ তৈরি করতে হবে সংবিধান তৈরি করার জন্য। সংবিধান তৈরি করার জন্য যদি তৈরি করতেই হয়, তাহলে ভোটাভুটি করতে হবে, ইলেকশন করতে হবে। ইলেকশনটা কবে হয়েছিল? 1946-এ হয়েছিল। গণপরিষদ তৈরি করার জন্য যে ভোটাভুটিটা হয়েছিল সেটা হচ্ছে 1946-এ, এবং সেই সময় অ্যাপ্রক্সিমেটলি আমাদের দেশে লোক ছিল 38 কোটির কিছু বেশি। ঠিক আছে, সেই 38 কোটির কিছু বেশি লোক থাকার জন্য প্রায় 1 লক্ষের ওপর একটা সিট এরকম ভাবে ভাগ করে নিয়ে আমরা সেই সময় একটা সিট গণনা হয়েছিল। টোটাল সিট সংখ্যা হবে 389টা, 389টা, যেটা ভাগ করা হবে কি হবে? যার মধ্যে ভোটাভুটি হবে 296টা ভোটে, 296টা সিটে, আর 93 থাকবে প্রিন্সলি স্টেট। 93 ভোট থাকবে প্রিন্সলি স্টেটে, যেখানে রাজা মহারাজারা ক্ষমতায় রয়েছে। ঠিক আছে, ভোটের যখন হলো
তার রেজাল্ট বেরোলো কি? রেজাল্ট বেরোলো কংগ্রেস পেল 208টা সিট, মুসলিম লীগ পেল 73টা সিট এবং আদার্স পেল 15টা সিট। টোটাল করে দেখবে 399টাই হচ্ছে। ঠিক আছে, মুসলিম লীগ দেখলো এই গণপরিষদ যখন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সিট সংখ্যা কার বেশি? কংগ্রেসের বেশি, এবং আদার্সের মধ্যে কিছু কিছু সাপোর্ট করবো তোমার কংগ্রেসকে। মুসলিম লীগ দেখলো ওর প্রাধান্য কমে যাচ্ছে, তো মুশকিল, এবং ওরা আগের সেই পাকিস্তান দাবি ছিল, পাকিস্তান প্রস্তাব ছিল, তার জন্য মুসলিম লীগ এখানে বয়কট করলো, বললাম আর থাকবোই না, অংশগ্রহণ করবো না। বাধ্য হয়ে 211টা সিট নিয়ে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল বা গণপরিষদ এস্টাবলিশড হলো। ঠিক আছে, এস্টাবলিশড হলো, কাণ্ডকারখানা চলছে, প্রেসিডেন্ট তৈরি হচ্ছে। তো একটা টেম্পোরারি প্রেসিডেন্ট তৈরি হলো, অস্থায়ী সভাপতি হলো, তার নাম পরীক্ষায় আসে সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, তারপর প্রেসিডেন্ট নির্বাচিত হলো, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরীক্ষা কোশ্চেন আসে গণপরিষদের প্রথম সভাপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভাইস প্রেসিডেন্টের নাম কি? সহসভাপতির নাম? এই দুজন ছিলেন, একটা হচ্ছে এইচ.সি. মুখার্জি আর একটা হচ্ছে ভিটি কৃষ্ণামাচারী। ভিটি কৃষ্ণামাচারী দুজন ছিল, একটা এইচ.সি. মুখার্জি আর একটা হচ্ছে ভিটি কৃষ্ণামাচারী। লিগাল অ্যাডভাইজার বা আইনের সহযোগী যিনি ছিলেন, আইন স্যার বি.এন. রাও। স্যার বি.এন. রাও, খেয়াল করে, বি.আর. আম্বেদকর নয়, লিগাল অ্যাডভাইজার ছিলেন স্যার বি.এন. রাও, ভালো করে মুখস্থ করবে। নেক্সট, এবার তৈরি তো নয় হয়ে গেল, কিন্তু কনস্টিটিউশন তৈরি করতে হবে, সংবিধান তৈরি করতে হবে, তার জন্য একটা খসড়া কমিটি দরকার হয়। সেই খসড়া বা ড্রাফট কমিটির জন্য চেয়ারম্যান লাগবে। সেই কমিটির চেয়ারম্যান কে হলেন? আমাদের সংবিধানের যিনি প্রতিষ্ঠাতা বা ফাউন্ডিং ফিগার, তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটির চেয়ারম্যানের নাম কি? ড্রাফটিং কমিটি বললে বি.আর. আম্বেদকর, আর গণপরিষদের সভাপতি বললে রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী বললে সচ্চিদানন্দ সিনহা। একটু খেয়াল করে পাও। যাই হোক, তৈরি হলো, কনস্টিটিউশন যখন তৈরিও হয়ে যাচ্ছে, সেই সময় এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা এই গণপরিষদ যখন এই ড্রাফটিং বা খসড়া কমিটি তৈরি করছে, তারা যখন দায়িত্ব পাচ্ছে সংবিধান তৈরি করতে হবে, সে ডেটটা কবে দায়িত্বটা পাচ্ছে? 29 জুন জুলাই আগস্ট 29 আগস্ট 1947। ঠিক আছে, 29 আগস্ট 1947 তারা পাচ্ছে দায়িত্ব, এবং তার 2 বছর 11 মাস 17 দিন, 2 বছর পরীক্ষা কোশ্চেন আসে, 2 বছর 11 মাস 17 দিন, এই দিনটা পেরিয়ে যাওয়ার পর কনস্টিটিউশন তৈরি হয়ে যাচ্ছে, যেটা জমা পড়ছে কোথায়? এই গণপরিষদের বা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে জমা পড়ছে। এটা হচ্ছে গণপরিষদে জমা পড়ছে। কত তারিখ? 26শে নভেম্বর 1949-এ। তাহলে তোমার যদি কোশ্চেন করা হয় যে ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়েছে? 26শে নভেম্বর 1949-এ। আর খসড়া কমিটি কবে তৈরি করা হয়েছিল? 29 আগস্ট 1947-এ। দেখো, 1947 যখন তৈরি হচ্ছে, তার মানে দেশ স্বাধীনতা হচ্ছে। তাহলে গল্পটা কি? 1946-এ যখন এইসব চলছে, ইলেকশন যখন চলছে, সেই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট এটলি, তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে ব্রিটেনের লেবার পার্টি যারা ক্ষমতা তখন ছিল, তারা গরিবদের দুঃখ ধাক্কা বেশি করে দেখে, এবং ভারতের বিপ্লব যে স্তরে গেছে এবং আন্তর্জাতিক যেভাবে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেভাবে যে জায়গাটা পৌঁছেছে, সেখানে ভারতবর্ষকে স্বাধীনতা দিতেই হবে। কিন্তু সেই সময় উনি নির্দেশ দিলেন, 20শে ফেব্রুয়ারি 1947 নির্দেশ দিলেন, শেষ ভারতের যে আমাদের ভাইসরয়, তাকে নির্দেশ দিলেন মাউন্টব্যাটেনকে, যে তিনি যেন পাকিস্তান আর ইন্ডিয়া দুটো ভাগে ভাগ করে দেয়। তো এই মাউন্টব্যাটেন প্ল্যান, তাকে বলা হয় মাউন্টব্যাটেন প্ল্যান বা ডিভাইড রুল। তো মাউন্টব্যাটেন প্ল্যান কি করলো? গৃহীত হলো, পাকিস্তান প্রস্তাব গৃহীত করলো। তো পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? ডেটটা পরীক্ষায় আসে, খেয়াল করে মুখস্থ করো। পাকিস্তান প্রস্তাব মাউন্টব্যাটেন গৃহীত করলো তোমার 3রা জুন 1947-এ। 3রা জুন 1947-এ গৃহীত করলো পাকিস্তান প্রস্তাব, এবং বলল যে যতদিন না কনস্টিটিউশন সংবিধান পুরোপুরি তৈরি হচ্ছে, ততদিন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-কেই
ভারতবর্ষ তার প্রাথমিক সংবিধান বলে মনে করবে এবং 1947 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট চালু করে দিচ্ছে। সেই অ্যাক্টে ভারতবর্ষ ফ্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি বললাম? ক্রিমিনেটলি 20 ফেব্রুয়ারি 1947 নির্দেশ দিল মাউন্টব্যাটেনকে যে তুমি ভারতবর্ষকে স্বাধীনতা দাও এবং ছেড়ে দাও, এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানকেও আলাদা করে দাও, স্বাধীনতা দিয়ে দাও। মাউন্টব্যাটেন কি করলো? প্ল্যান বানালো, পাকিস্তান প্রস্তাব গৃহীত করছে। গৃহীত করার পর 3 জুন 1947 পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়ে যাচ্ছে, পাকিস্তানকে আলাদা করে দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছে, এবং ইন্ডিয়াকেও ইন্ডিপেন্ডেন্ট করছে 1947 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী। কিন্তু সেখানে পরিষ্কার বলা ছিল কি, যতদিন না সংবিধান তৈরি হচ্ছে ভারতের নিজস্ব, ততদিন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কেই ভারতের প্রাথমিক সংবিধান বলে মনে করে চলতে হবে। ক্লিয়ার? এটা খেয়াল করে রাখো। তো যাই হোক, যখন সংবিধান তৈরি হয়ে গেল, যখন আফটার অল 26 নভেম্বর 1949 যখন সংবিধান তৈরি করা হয়ে গেল, গৃহীত হলো, সেটা চালু করলো কার দ্বারা? গণপরিষদ সেটা গৃহীত করলো এবং চালু করলো 26 জানুয়ারি 1950-তে, যেটাকে আমরা বলা হয় রিপাবলিক ডে। ঠিক আছে? এবং সেটা গৃহীত হলো, এবং সেখানে প্রথম যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে টোটাল সংবিধান ছিল মানে ধারা ছিল 395টা এবং শিডিউল বা তফসিল ছিল 8টা। ঠিক আছে? এবং 12টা পার্ট বা 12টা অংশ ছিল। তো এই নিয়ে কনস্টিটিউশন তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো আশা করি টোটাল যে সিরিজটা, টোটাল যে পয়েন্টগুলো বোঝানো গেল, তাতে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হলো যে স্টেপ বাই স্টেপ কি করে ভারতের সংবিধানটা তৈরি হলো। ঠিক আছে? ক্লিয়ার? চলো, বেস্ট অফ লাক। Please do like this video, share with your friends and subscribe because knowledge is empowerment.